বিএসএল সম্ভাবনা। তো এই বিষয়টা নিয়ে যে বেঙ্গল সুপার লিগ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমার এই মুহূর্তে কোনো অডিও বানানোর ইচ্ছা ছিল না। কিন্তু আমার আগের অডিওতে দেখলাম একজন একটা কমেন্ট করেছে যে বিএসএল নিয়ে কী ধারণা আমার। তো বুঝতে পারছি যে অনেকের মনে হয়তো একটু কৌতূহল আছে বিএসএলটা নিয়ে। এবং যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে এই মুহূর্তে আমরা বিএসএল সংক্রান্ত যাদের থেকে বিভিন্ন মন্তব্য দেখছি ইউটিউবে, তারা সবাই আবার বিএসএলের পেরোলে আছে। মানে যারা বিএসএলটা আয়োজন করছে তাদের ওই নেটওয়ার্কে তারা রয়েছে। তো তারা তো গালভরা বিভিন্ন কথাবার্তা বলবেই, তো তাদের কথাবার্তাগুলো কিন্তু বিশ্বাসযোগ্য নয়। মানে আছে না যে পেড প্রমোশন, বিভিন্ন ইউটিউবাররা দেখবেন কোথাও হয়তো কোনো একটা হোটেলে গেল, কোথাও বেড়াতে গেল, একটা পেড প্রমোশন যদি হয় তো সবসময় তো তারিফ করবে। তো আপনি একটা নিরপেক্ষ কোনো আলোচনা তাদের থেকে বা ধারণা তাদের কাছ থেকে পাবেন না। যেটাই পাবেন পেড একটা প্রমোশন হবে, পেড ইন ক্যাশ আর কাইন্ড যে কোনোই হতে পারে। তো বেঙ্গল সুপার লিগ কী কী সম্ভাবনা, সত্যি বলতে বলতে সেরকম স্বচ্ছ ধারণা নেই আমার। কেননা প্রথমত এটা যারা আয়োজন করছে তারা এই মুহূর্তে তারা ছিল হচ্ছে কনস্ট্রাকশন বা রিয়েলটি বিজনেসে, এখন তারা স্পোর্টসের দিকে মনোনিবেশ করছে। তো তারা এখন কতটা এই বিষয়ে ফোকাস থাকবে এটা সময় বলতে পারবে, কেন কার মনে কী আছে আমরা তো জানি না। আমরা অন্তত এটা দেখেছি যে তারা বিগত জবে থেকে স্পোর্টসে মনোনিবেশ করেছে, তারা খুব মানে ছটর ফটর করেছে, কখনো এখানে কখনো সেখানে, কখনো ইস্ট বেঙ্গলের মেয়েদের টিমে, কখনো মোহামেডানে, কখনো এখানে কখনো সেখানে, মানে সব জায়গায় ছোক ছোক করে গেছে। তো এটা করতেই পারে, অনেকেই যখন একটা নতুন কোনো দিকে একটা মনোনিবেশ করে একটা চাঞ্চল্য তাদের মনে থাকতেই পারে। তো সেটা কতটা স্বাভাবিক চাঞ্চল্য আর কতটা মানে পরিকল্পনা মাফিক চাঞ্চল্য সেটা আমরা জানি না এই মুহূর্তে। এবার এই বিষয়ে আমাকে যে কমেন্ট করেছে বলেছে আমরা কি মানে ইস্টবেঙ্গল মোহনবাগান এগুলো বাইরে বেরোতে পারবো না। তো এই বিষয়ে একটু আলোচনার আগে একটা পুরনো একটা কথা আমার মনে পড়ে গেল। তখন আমি ইউএসএতে ছিলাম, ফ্লোরিডায় চাকরি করতাম। তো একদিন আমাদের অফিসে আমাদের একটা ইউকে ব্রাঞ্চ থেকে, ক্লায়েন্টের ইউকে ব্রাঞ্চ থেকে এক পুরনো এক বস ছিল। তো সে একটা ঝটিকা সফরেই এসেছিলো সেখানে। তো তার সঙ্গে দেখা হলো, হাই হ্যালো করলাম। তো সে আমাকে যে পকেট থেকে খুব মানে উনি খুব মিশুকে ছিলেন, কিন্তু উনি খুব সিনিয়র পজিশনে ছিলেন। তো উনি আমার পকেট থেকে একটা কার্ড বার করলে হঠাৎ করে আমাকে দেখালেন, মানে আমার কাঁধে ঝুঁকে। আমি বললাম, কী এটা? বলছে দেখো গিয়ে খেলা আছে, ব্র্যাডফোর্ড সিটির খেলা আছে। তো উনি ব্র্যাডফোর্ডের সমর্থক ছিলেন। আমি আমি তার আগে ইউকেতে ছিলাম, লিডসে ছিলাম। লিডস কলকাতা হাওড়া যেমন পাশাপাশি শহর, সেরকম লিডস আর ব্র্যাডফোর্ড পাশাপাশি শহর। তো এই দুটো শহরের যে ক্লাব আছে, লিডস ইউনাইটেড আর ব্র্যাডফোর্ড সিটি, এদের মধ্যে একটা রেষারেষি ছিল, বরাবর ছিল। আর আমি যখন ইউকেতে ছিলাম কর্মসূত্রে, তখন লিডস অনেক নিচের দিকে লিগে ছিল, বোধহয় টায়ার 3-তে ছিল। তো ইংল্যান্ডে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেখানে যে যে শহরে জন্মায় সেই শহরে যে স্থানীয় ক্লাব আছে সেই ক্লাবের ঘোর ভক্ত হয়ে, যে আপনারা দেখেছেন একজন যে ব্রিটিশ কাউন্সিলেটে যে একজন রয়েছে এই মুহূর্তে, উনি আবার যে দলের সমর্থক, মিলওয়াল, তারা এই মধ্যে টায়ার 2-তে আছে, কিন্তু ওরা কিন্তু একসময় টায়ার 3-তেও ছিল। এবং মিলওয়াল কিন্তু আবার লন্ডনের একটা ক্লাব, লন্ডনে একটা একটা গরিব এলাকার ক্লাব। মানে গরিব মানে ওখানে হচ্ছে ওয়ার্কিং ক্লাস কমিউনিটি থাকে। আবার লন্ডনে আপনার বড় লোকদের সব ধনী ক্লাবও আছে, চেলসি আছে, আর্সেনাল আছে। কিন্তু দেখুন যে যেখানকার স্থানীয় ক্লাবকে ছোটোবেলায় সমর্থন করেছে, কারণ যাই হোক, মানে গরিবের ক্লাব মানে এমন নয় যে সব গরিবই তাকে সমর্থন করে। মানে ওই মিলওয়ালটা ছিল ওটা লোকেশন হচ্ছে একটা এমন একটা ইংল্যান্ডের লন্ডনের একটা অংশে যেখানে খুব মানে ওয়ার্কিং ক্লাসরা থাকতো, মানে আছে না কলকারখানা শ্রমিক, ব্লু কলার লোকজন। তো সেরকমই তার একটা পরিচিতি গড়ে উঠেছিল মিলওয়াল। তো এই ভদ্রলোক কিন্তু মানে চিরকাল সে মিলওয়ালকে সাপোর্ট করে গেছে এবং করবেও, এটা ওখানকার একটা রীতি। আবার ইটালির ক্ষেত্রে দেখুন, ইটালিতে তো মিলান রয়েছে, এসি মিলান, ইন্টার মিলান, আর আপনার রয়েছে আপনার জুভেন্টাস। জুভেন্টাস হচ্ছে দক্ষিণ ইটালির ক্লাব। কিন্তু একদিন আমি আমার এক সতীর্থ কর্মী মানে সতীর্থকে জিজ্ঞেস করেছিলাম, সে ইটালিয়ান, তুমি কিসের সমর্থক? সে বলেছিল সে জুভেন্টাস। আবার জুভেন্টাস কিন্তু সে আবার থাকে নর্থ ইটালিতে। তো ইটালির ক্ষেত্রে আবার একটু অন্যরকম, মানে কে কোথাকার সমর্থক আপনি বলতে পারবেন না, মিশ্র একটা রয়েছে। তো আবার বাংলার ক্ষেত্রে যেটা অনেকেই বলে ছোটোবেলা থেকে লোকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান বা মোহামেডানের সমর্থক, তিনটে মেজর ক্লাব তো আছেই।
তো বাংলার ক্ষেত্রে কী হবে আমরা জানি না, এরকমও হতে পারে যে একজন হয়তো ইস্টবেঙ্গলের সমর্থক, তার সাথে হয়তো কোনো একটা স্থানীয় ক্লাবের সমর্থক। এটা অস্বাভাবিক না, এটা সম্ভাবনা আছে, হতেই পারে। তো সেটা আমাদের দেখতে হবে যে বেঙ্গল সুপার লিগটা যদি চলতে থাকে, তো সেখান থেকে যদি কিছু ক্লাব উঠে আসে, ধরুন শিলিগুড়ি থেকে একটা ক্লাব উঠে এলো, তো এমন হতেই পারে একটা ব্যক্তি হয়তো সেই ইস্টবেঙ্গলেরও সমর্থক, আবার সেই ক্লাবটারও সমর্থক। এটা সময় শুধু বলবে, এটা এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এবং বেঙ্গল সুপার লিগ কী করতে পারে, দেখুন সম্ভাবনা তো আছে কি কি করতে পারে। এক হচ্ছে, আমরা এটা জানি যে অসংগঠিত সেক্টরে, মানে ফুটবলে যে আনঅর্গানাইজড সেক্টর আছে, সেখানে কিন্তু কাঁচা টাকা আছে, যে যার ফলে হচ্ছে প্রচুর খেপ খেলা হয়। এটা কিন্তু আবার অন্যান্য রাজ্যে হয় না, যে বলে না যে মালালি ছেলে, মালালি না, মণিপুরি ছেলেরা খেপ খেলে না, ওরা খুব ফোকাসড সিরিয়াস ফুটবলে, ওরা খেপ খেলে না, এটা ঠিক ধারণা নয়। মানে খেপ হয়ই না, মানে অর্থই নেই যে খেপ হবে। অনেক সময় আছে না যে অনেক পুরুষ মানুষ বলে আমার খুব চরিত্র খুব ভালো, তার চরিত্র এই জন্য হয়তো ভালো যে তার চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা হয়নি। মানে আপনি যদি চেয়ারে না বসেন, আপনি যদি গদিতে না বসেন, তো আপনি যে আপনার চেয়ারের একটা অপব্যবহার করবেন না সেটা কেউ জানে না। আপনার হাতে ক্ষমতায় কোনো দিন এলো না, আপনি বললেন আমি কোনো দিন ক্ষমতার অপব্যবহার করিনি। তো সেরকমই এই যে আমাদের বাংলার ফুটবলে কিন্তু অসংগঠিত সেক্টরে প্রচুর অর্থ আছে, যার ফলস্বরূপ প্রচুর খেপ টুর্নামেন্টগুলো দেখেন, কিন্তু এগুলোকে সংগঠিত করা হয়নি, বা যে কোনো কারণে, একাধিক কারণে, সেটার আলাদা বিষয় হতে পারে। তো এই বেঙ্গল সুপার লিগের মাধ্যমে বা হাত ধরে যদি অন্তত একটা দুটো ক্লাব উঠে আসে, ধরুন বাংলার পুরুলিয়া থেকে একটা ক্লাব উঠে এলো, বা আপনার দক্ষিণ থেকে তো আছেই, ডায়মন্ড হারবার আছে, দক্ষিণবঙ্গ থেকে ভালো করছে তারা যথেষ্ট এই মুহূর্তে। ধরুন উত্তর থেকে একটা এলো, শিলিগুড়ি থেকে একটা এলো, কুচবিহার থেকে একটা ক্লাব উঠে এলো, সেটা হোক না, ডায়মন্ড হারবার টাইপই হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু কি তাহলে আরও বেশি ছেলেরা সিরিয়াস ফুটবলে যেতে পারে। এই যে আপনি ধরুন, আমি যে একটা বলেছি যে ফুটবলার, বেঙ্গল সুপার লিগ কিন্তু ফুটবলার তৈরি করবে না, কেন, সে একটা সিনিয়র লেভেলে একটা সিঙ্গেল টায়ারের একটা টুর্নামেন্ট। কিন্তু সেটা যেটা তৈরি করার সম্ভাবনা রয়েছে, অন্তত একটা স্কোপ রয়েছে যে একটা ছেলে ধরুন 18-19 বছরের একটা ছেলে, তাকে হয়তো বিভিন্ন কারণে তুললো না ইস্টবেঙ্গল, মোহনবাগান কেউই তুললো না, হ্যাঁ, এবার সে হয়তো লাইমলাইটে চলে এলো একটা এরকম একটা টুর্নামেন্ট খেলে। এবার এই টুর্নামেন্টের মডেল কী হবে, এটা কতদিন টিকবে আমরা কেউ জানি না, কেন এটা তাহলে জানতে হবে যে এটা যারা অর্গানাইজার তারা কতটা সিরিয়াস এই টুর্নামেন্টটা করার ব্যাপার, বা এটা নিয়ে কন্টিনিউ করার ব্যাপারে, তাদের কী, তাদের ফাইন্যান্সিয়াল মডেল, তারা কীভাবে মানে তারা ধরুন একটা ব্যবসায় ছিল রিয়েলিটি সেক্টরে, ওখানে এখন কিছুটা ফোকাস কমে এখানে ফোকাস দিচ্ছে, অবশ্যই অর্থের জন্য তো না, এরা তো কোনো সেবা করতে তো আসেনি ফুটবলের। ঠিক আছে, যে কোনো ব্যবসা আপনি যদি সৎভাবে করেন তো কোনো অসুবিধা নেই, কিন্তু সৎভাবে আপনি তখনই করতে পারবেন সেখান থেকে আপনার একটা মুনাফা হয়। এবার তাহলে বুঝতে হবে এরা কীভাবে মুনাফাটা করছে, এটা আগামী দিনে দেখতে হবে। মানে এরা কি ওই মানে বেটিং চক্রের সাথে জড়িত, যেমন ধরুন এই যে কেরালা সুপার লিগ হয়, সেটা স্পন্সর হচ্ছে একটা বেটিং কোম্পানি। এবার মিডল ইস্টে ধরুন বেটিংটা, বা ইউরোপে বেটিংটা লিগ্যালাইজড। এবার বেটিং মানে যে খারাপ তা নয়, কিন্তু কলকাতা ফুটবল ক্ষেত্রে কী হয়েছিল, বেটিং কোম্পানিরা সরাসরি বা প্রত্যক্ষভাবে কেউ কেউ অর্থ এই জন্য দিয়েছিল যে যাতে করে সেই অর্থের বিনিময়ে ম্যাচ ফিক্সিং হয়, সেখানেই গণ্ডগোলটা হয়ে যায়। তো কেরালা সুপার লিগেরও কী ভবিষ্যৎ হবে আমাদের দেখতে হবে আগামী দিনে, যে মানে শুধু ওই মানে বেটিংয়ে যাতে আরও রোজগার করা যায় সেই জন্য তারা অর্থ দিচ্ছে, নাকি ম্যাচ ফিক্সিংয়ে ব্যাপারটা করছে। এবার বেটিংয়ে অর্থ জোগাড় আপনি করতে পারবেন, কীভাবে করতে পারবেন, আপনি তো ইন্ডিয়া থেকে করতে পারবেন না, কারণ ইন্ডিয়াতে বেটিংটা অ্যালাউড নয়। তাহলে আপনাকে একটা বিদেশে যেই সব দেশে একটা লোকাল ডায়াসপোরা আছে, বা লোকাল কেরালিয়া মালায়ালিরা আছে, তাদের মাধ্যমে আপনাকে করতে হবে। সেইটা যদি একটা মডেল হয়, ঠিক আছে। তো বেঙ্গল সুপার লিগের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানে এরা কি মানে বেটিংয়ের সাথে, বেটিং থেকে টাকা তুলতে চায়, টাকা তুলতে চাইলে কীভাবে, মানে ইউরোপে যারা বাঙালিরা আছে তাদের মধ্যে জনপ্রিয় করে কি, সেটা সম্ভাবনা কম, কেন এত বাঙালি নেই ইউরোপে যে সেখান থেকে আপনি বিশাল অর্থ নিয়ে আসতে পারবেন। তাহলে কীভাবে দেখতে হবে, শুধু কি ওই মানে বেঙ্গল সুপার লিগের ওই ম্যাচের ফিড বিক্রি করে যদি সেটা করে তো ঠিক আছে, কিন্তু ওই তার সাথে যদি ফিক্সিং ঢুকে যায়, ম্যাচ ফিক্সিং, তাহলে আবার মুশকিল, মুখ থুবড়ে পড়বে দুদিনের মধ্যে। তো এইটা আমাদের দেখতে হবে, এটা এই মুহূর্তে তো
মানে গণনা করে বলা যাবে না, না যে ঠিক কী হতে চলেছে। আর ইউথ ডেভেলপমেন্টে এই মুহূর্তে তো ফোকাস নেই, এটা ওদের সিজন 1 হবে। তো আগামী দিনে মানে ওরা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে কি করবে না এগুলো আমাদের দেখতে হবে। এগুলো না দেখে কিছু এই মুহূর্তে বলা সম্ভব না। একটা নতুন মডেল তৈরি করছে, মডেলটা নিয়ে তো আপনাকে তো খোলসা করে কেউ কিছু বলেনি। যারা বলছে তারা পেরোলে রয়েছে, ওই প্রাক্তন খেলোয়াড় যারা রয়েছে সবাই, মানে ভাস্কর থেকে শুরু করে তারা ওদের এক প্রকার কর্মচারী, কেউ হয়তো ফুল টাইম, কেউ পার্ট টাইম তো তাকে নিয়েছে। তো এই মুহূর্তে ওরা অনেক গালভরা কথাবার্তা বলবেই, তো ওদের কথাবার্তা বিশ্বাস করবেন না। সময়কে বিচার করতে দিন, বোঝা যাবে, মানে কয়েক বছর বাদে বোঝা যাবে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। এই মুহূর্তে অনেকে গালভরা কথাবার্তা বলবে, কিন্তু যারা বলছে তারা তো অর্থের বিনিময়ে বলছে না, তো তাদের কথাবার্তার কোনো মূল্য নেই এই মুহূর্তে। তো আমাদের দেখতে হবে বেঙ্গল সুপার লিগটা কোন দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগছিল বেঙ্গল সুপার লিগে, গতকাল দেখছিলাম লোথার ম্যাথিউস লেকচার দিচ্ছে, আর ঠিক লোথার ম্যাথিউসের পেছনেই দাঁড়িয়ে আছে এই যারা সংগঠক এই বেঙ্গল সুপার লিগের, দুই হত্যাকর্তা দাঁড়িয়েছে, একজন মহিলাও ছিল আইএফএ। তারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনর্গল বগর 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 করে যাচ্ছে এবং খুব দৃষ্টিকটুভাবে বকবক করছিল। মানে ধরুন এটা এটা আছে, এবং আপনি খুব মৃদুভাবে করলেন বা অল্প করলেন, এখানে মানে একটা কথা আছে না, বাচাল বা প্রগলভতা, মানে পেছনে দাঁড়িয়ে বক বক বক, আর ক্যামেরাতে খুব বাজে লাগছিল। মানে লোথার ম্যাথুস তখন কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে এটা ওটা কথাবার্তা বলছে, সে সিরিয়াসলি একটা লেকচার দিচ্ছে, আর এর পেছনে দাঁড়িয়ে এই দুই ব্যক্তি যারা বেঙ্গল সুপার লিগের সাথে, মানে তারা মূল হোতা, তার সাথে ওই ভদ্রমহিলা যিনি রয়েছেন আইএফএ, ওনার নামটা ভুলে গেলাম, উনি ওই ম্যাচ রেফারি হন, বগর 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 বগর, মানে এত বক বক করছে, মানে ঠোঁট ফোট সব দেখা যাচ্ছে এদের, এই দুই ব্যক্তি, দুই পুরুষ এবং এক মহিলার, খুব দৃষ্টিকটু। তো এগুলো দেখে মনে হয় এরা কি আদৌ সিরিয়াস একটা এই সব ব্যাপারে। তো এটা, সেই জন্য আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সময় বলবে এটা থেকে আমরা কীভাবে লাভবান হলাম কি হলাম না। আর ওই যে আপনি বলছেন বা অনেকেই বলছেন যে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের বাইরে বেরোতে পারবো কি পারবো না, এটা যথেষ্ট তো। বাংলার পক্ষে 3টে ক্লাব রয়েছে, তার সাথে ডায়মন্ড হারবার রয়েছে, তার সাথে এরকম কিছু যদি ক্লাব উঠে আসে, যেসব ক্লাবের নাই বা হলো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন ডেডিকেটেড সমর্থক, হয়তো এরকম হলো যে সে মোহনবাগানের সমর্থক, তার সাথে একটা ক্লাবের সমর্থক, ইস্টবেঙ্গলের সমর্থক, তার সাথে আরেকটা ক্লাবের সমর্থক, এটাই যথেষ্ট। মানে বিশাল প্রচুর আগে ফুটবলটা জনপ্রিয় হোক, ফুটবল জনপ্রিয় হলে একটা দুটো ক্লাব উঠে আসবে, তখন দেখা যাবে। এই মুহূর্তে এত কিছু ভাবার দরকার নেই। মানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের বাইরে মোহামেডান তো এতদিন আউট হয়েছিল, পুরো ইন্ডিয়ান ফুটবলের লাইমলাইট থেকে আউট হয়েছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান তিনটেই যদি একটা ফুল ফোর্সে চলে, একটা বিশাল একটা ডায়নামিক্স হবে। তার সাথে আপনার ডায়মন্ড হারবার উঠে এসছে, এরকম যদি এখন বেঙ্গল সুপার লিগ থেকে যদি উত্তর থেকে শিলিগুড়ি থেকে বা ওই সাইড থেকে যদি একটা ক্লাব উঠে আসে, যারা ধরুন আই লিগে খেললো, তাহলে ব্যাপারটা প্রচুর আপাতত। পরেরটা পরে ভাবা যাবে, এই মুহূর্তে অত কিছু ভেবে লাভ নেই, ধাপে ধাপে এগোতে হবে আমাদের। সবাই ভালো থাকবেন।